একজন মাফিয়ার রাইট হ্যান্ড যখন তার নিজের জীবনটা মাফিয়া জগতের অন্ধকার থেকে বের করে স্বাভাবিকভাবে বাঁচতে চায়, তখন কি আসলেই বাঁচতে পারে? যদি সেই কালো ছায়া তার পরিবারকে গ্রাস করতে চায়, তখন কিভাবে সে রক্ষা করবে তার পরিবারকে? নাকি নিজেও আবার হারিয়ে যাবে সেই অন্ধকারে? সেটাই জানবো আজকের পুরো গল্প জুড়ে। তাহলে চলুন আর বেশি স্কিপ না করে আজকের এই টানটান উত্তেজনার ধুমধুমার ফাইটিং এর গল্পটা রিক্যাপ করা যাক। মুভি শুরু হয় আমাদের মেইন লিড ক্যাশকে দেখিয়ে, যে সকালে উঠে আগে ব্যায়াম করে। আমরা বুঝতে পারি ক্যাশ নিজের বডির বিষয়ে অনেক সচেতন। ক্যাশ আসলে একটা বড় মাফিয়ার রাইট হ্যান্ড ছিল। তার বসের ড্রাগসের ব্যবসাও ছিল। কিন্তু একটা সময় পর ক্যাশের একমাত্র বোন ড্রাগসের ওভারডোজের কারণে মারা যায়। এতে ক্যাশ অনেক কষ্ট পায়। এই কারণেই সে নিজের অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসেছে এবং একটা নর্মাল জীবন কাটাতে একটা জঙ্গলের মাঝে একা থাকে। তবে সে তার দিনের বেশিরভাগ সময় তার দোলাভাইয়ের বাড়িতেই থাকে, যার নাম ফিনি। পিনির একটা ফার্ম আছে যেখানে পিনি এবং তার মেয়ে সাভান্না থাকে। পিনি বেশিরভাগ সময় মদ খেয়ে পড়ে থাকে। আসলে পিনির ওয়াইফ মারা যাওয়ার পর থেকেই তার এই অবস্থা। সাভান্নাকে ক্যাশ নিজের মেয়ের মতোই ভালোবাসে। একদিন সকালে ক্যাশ ব্যায়াম শেষ করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ফিনির বাড়িতে ফিনি মাতাল হয়ে সোফাতে পড়ে আছে এবং সাভান্না নিজের বেডে বই পড়ছে। তখন ক্যাশ তার বাইক নিয়ে সাভান্নাদের বাসায় চলে আসে। এখানে আমরা ক্যাশ আর সাভান্নার কথোপকথন শুনে বুঝতে পারি তাদের মাঝে বেশ ভালো সম্পর্ক। ক্যাশ তার ভাগ্নিকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। তো সে তারপর ফিনিকে জাগায় আর তিনজন মিলে একসাথে ফার্মের কাজ করে। কাজ করার সময় হঠাৎ সাভান্না খেয়াল করে তাদের ঘোড়ার প্রসব যন্ত্রণা হচ্ছে। সে দৌড়ে এই বিষয়ে ক্যাশ এবং ফিনিকে জানায়। তারা এসে ঘোড়াটার ডেলিভারি করতে হেল্প করে। তাদের ফার্মে নতুন সদস্য আসায় তারা অনেক খুশি ছিল। খুশি সেলিব্রেট করতে তারা ডিসিশন নেয় আজ তারা বাইরে লাঞ্চ করবে। এতে সাভান্নাও রাজি হয়ে যায়। তবে ফিনির কিছু কাজ থাকায় সে জানায় সে এখন আসতে পারছে না। সে তাদের সাথে পরে জয়েন করবে। ক্যাশও এতে আপত্তি করে না। তারা বিদায় নিয়ে একসাথে বেরিয়ে যায়। প্রথমে তারা ওয়াইল্ডার চার্জে যায়। সেখানে কিছু সময় কাটিয়ে বেরিয়ে আসে। তারপর রেস্টুরেন্টে পৌঁছে তারা খাওয়া দাওয়া করে। তবে অনেকক্ষণ হয়ে যায়, ফিনি আসে না। ক্যাশ কিছুক্ষণের জন্য ওয়াশরুমে গেলে সেখানে তিনজন লোক এসে সাভান্নার টেবিলে তার পাশে বসে। এতে সাভান্না একটু ভয় পেয়ে যায়। আসলে এরা ক্যাশের মাফিয়া বসের লোকজন। ক্যাশ ফিনির সাথে কথা বলে এসে ওদের দেখেই চিনে ফেলে। তাই ক্যাশ সাভান্নাকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলে। সাভান্নাও চলে যায়। ক্যাশ গুন্ডাদের জিজ্ঞেস করে, তোমরা এখানে আমাদের লাঞ্চ নষ্ট করতে কেন এসেছো? তাদের মাঝে একজন উত্তর দেয়, বস তোমার সাথে কথা বলতে চাই। তুমি আজকাল যে ফার্মে সময় কাটাচ্ছ সেই ফার্ম সম্পর্কে বস কথা বলতে চাই। তবে ক্যাশ তাদের কথা কিছুই বুঝতে পারে না। ক্যাশ জিজ্ঞেস করে, বসের ফার্মের সাথে কি সম্পর্ক? তারা বলে ক্যাশ যদি কিছু জানতে চায় তাহলে যেন ফিনির কাছ থেকে শোনে। সিন এখানেই কাট হয়। এরপর আমরা দেখি ক্যাশ সাভান্নাকে নিয়ে বাড়ি ফিরে আসে। ক্যাশ ঘটে যাওয়া বিষয়টা নিয়ে অনেক রেগেছিল। তাই সে বাড়ি ফিরেই ফিনিকে জিজ্ঞেস করে, তোমার সাথে বসের লোকজনের কি সম্পর্ক? তারা কেন এসেছিল? ফিনি কোনো ভনিতা ছাড়াই সব সত্যি ক্যাশকে বলে দেয়। ফিনি জানায় তার কাছে কোনো টাকা ছিল না। তার ফার্ম বন্ধ হওয়ার অবস্থায় পৌঁছে গেছিল। তাই সে মাফিয়া বসের কাছে ফার্ম বন্ধক রেখে টাকা এনেছিল যেন ফার্মের প্রাণীগুলোকে খাওয়াতে পারে। তবে ফিনি যে সময় নিয়েছিল তা প্রায় শেষের পথে। তাই বসের লোক তাকে হুমকি দেওয়ার চেষ্টা করছে। ক্যাশ এতে আরও রেগে যায়। ক্যাশ বলে, তুমি কি পাগল? তোমার টাকার দরকার হলে ব্যাংকে যেতে, মাফিয়াদের কাছে কেন যেতে গেলে? এখন তাদের নজর তোমার এই ফার্মের উপর। তারা তোমার ফার্ম নিয়েই ছাড়বে। অন্যদিকে দেখা যায় দুজন লোক একটা বাড়িতে ঢোকার চেষ্টা করছে। তবে তাদের মাঝে একজন ভুল করে একটা ফাঁদে পড়ে সেখানেই মারা যায়। এতে অপরজন অনেক ভয় পেয়ে যায়। ওই বাসার গার্ডরা শব্দ পেয়ে এগিয়ে আসলে তারা তাদের দেখে ফেলে এবং জীবিত থাকা লোকটাকে বন্দি বানিয়ে ফেলে। এদিকে ক্যাশ ফার্মটাকে বাঁচানোর শেষ চেষ্টা করে। সে বসের ছেলে জিকের কাছে যায়। ক্যাশ ফিনির লোনের অ্যামাউন্ট জানতে চায়। তবে জিকে জানায় টাকার পরিমাণ এত যা ক্যাশের পক্ষে শোধ করা অসম্ভব। তবে যদি ক্যাশ তার বসের সাথে কথা বলে তাহলে হয়তো কোনো সমাধান বের করতে পারবে। জিকের সাথে কথা বলে ক্যাশ তার অফিস থেকে বেরিয়ে আসে। এরপর সিন শিফট হয় ফিনির বাড়িতে।
আমরা দেখি বসের লোক ফিনির বাসায় এসেছে। তারা ফিনিকে বলে তাদের সব টাকা এখনই দিতে হবে। ফিনি জানায় তার কাছে এখন টাকা নেই, সে আরো কিছুদিন সময় চায়। তবে মাফিয়ার লোকেরা শুনতে নারাজ। তারা ফিনিকে মারতে শুরু করে। সাভান্না রুম থেকে বেরিয়ে এসে সবাইকে থামতে বলে। হাতাহাতিতে সাভান্নাও আহত হয়। তারা ফিনিকে বাসা থেকে বাইরে আনে। তারপর তার মাথায় বন্দুক তাক করে। তারা বলে যদি তাদের টাকা জলদি না দেওয়া হয় তবে তারা ফিনির মাথায় গুলি করে দেবে। এর মাঝে সেখানে সাভান্নাকেও আনা হয়। তারপর তারা শুট করে। এতে সাভান্না অনেক ভয় পায়। এরপর তারা ফিনি এবং সাভান্নাকে সেখানে রেখেই চলে যায়। ক্যাশও সেই সময় ফার্মে ফিরছিল। ফার্ম থেকে বসের লোকজনের গাড়ি বের হতে দেখে ক্যাশ বুঝে যায় এখানে কোনো ঝামেলা হয়েছে। ক্যাশ ফার্মে ঢুকে দেখে ফিনি আহত অবস্থায় পড়ে আছে, আর সাভান্না তার পাশে বসে কান্না করছে। ক্যাশ কোনো রকমের ফিনিকে ধরে ভেতরে আনে। বসের লোকেরা যে গুলি চালিয়েছে তা ফিনির একদম কানের পাশ দিয়ে চলে গেছে। এ কারণে সাভান্না এবং ফিনি বেশ ভয় পেয়েছিল। ক্যাশ তাদের নিয়ে বাসার ভেতর যায়। তাদেরকে সুরক্ষিত রেখে ক্যাশ যায় পুলিশ স্টেশনে সাহায্যের জন্য। তবে পুলিশ তাদের সাহায্য করতে মানা করে দেয়। পুলিশ অফিসার ক্যাশকে বলে তুমি জানো এই কাজ বিগ ক্যাট করেছে, আর বিগ ক্যাটের বিরুদ্ধে স্টেপ নেওয়ার সাহস কারও নেই। তার উপর বিগ ক্যাটের বিরুদ্ধে তোমার কাছে কোনো প্রমাণও নেই। কোনো পোক্ত প্রমাণ আনো, আমি খুশি খুশি বিগ ক্যাটকে গ্রেফতার করে নিব। ক্যাশ পুলিশের কথা শুনে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়। পরের সিনে ক্যাশ যায় তার মাফিয়া বস বিগ ক্যাটের সাথে সরাসরি কথা বলতে। এখানে আমরা জানতে পারি বিগ ক্যাট আসলে একজন নারী। ক্যাশ বিগ ক্যাটকে বলে ফিনের যত টাকা দেনা আছে আমি শোধ করে দিব। তুমি ফিনের ক্ষতি করা বন্ধ করো। আমার কাছে আমার পরিবার বলতে শুধু তারাই আছে। তুমি যা বলবে আমি তাই করব। এখানে আমরা বিগ ক্যাটের মূল উদ্দেশ্য বুঝতে পারি। বিগ ক্যাট ক্যাশকে বলে আমার ফিনির ফার্মের কোনো ইন্টারেস্ট নেই। আমি ফিনির ক্ষতিও করতে চাই না। আমি শুধু চাই তুমি আমার দলে ফেরত আসো। তুমি আমার দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেম্বার। তোমার সমান এরা সবাই মিলেও হতে পারবে না। তুমি যাওয়ার পর থেকে আমি বুঝতে পারি না আমি কি করে সব সামলাবো। তুমি ফেরত আসো, আমি সব বন্ধ করে দেব। ফিনির লোনও মাফ করে দিব। ক্যাশ বলে এটা পুরনো কথা। তুমি আমায় মুক্ত করার যেসব শর্ত দিয়েছিলে আমি সবগুলো পূরণ করেছিলাম। এখন আমি মুক্ত। বিগ ক্যাট বলে কিন্তু এখন তুমি আবার আমার কাছে বাধা পড়ে গেছো। তুমি যদি চাও আমি তোমার ফ্যামিলিকে ছেড়ে দেব, তবে তোমার আমার হয়ে কাজ করতে হবে। ক্যাশ বুঝে যায় তার কাছে আর কোনো উপায় নেই। সে বিগ ক্যাটের কথায় রাজি হয়ে যায়। বিগ ক্যাট ক্যাশকে বলে তোমাকে আমার হয়ে মাত্র 3টা কাজ করতে হবে। এই 3টা কাজ কমপ্লিট করতে পারলেই তুমি আবারও মুক্ত। বিগ ক্যাটের সাথে কথা বলে ক্যাশ ফার্মে ফিরে আসে। ফিনি সেখানে বাইরে বসে আগুনের তাপ নিচ্ছিল। ক্যাশ কাছে এসে বুঝতে পারে ফিনি অনেক মদ খেয়ে মাতাল হয়ে আছে। ক্যাশ তার পাশে বসতেই ফিনি বলতে শুরু করে আমি পুরুষ বলার যোগ্যই না। প্রথমে আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারিনি, এখন আমি আমার মেয়েকেও বাঁচাতে পারছি না। ক্যাশ কথা বাড়ায় না। সে বাড়ির ভেতর চলে আসে, যেখানে সাভান্না নিজের রুমে খাটে বসে বই পড়ছিল। সাভান্না ক্যাশকে দেখে বলে আমি আমার বাবাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, তবে আমি তাদের সাথে পারিনি। ক্যাশ বলে তোমার তাদের সাথে ফাইট করার কোনো দরকার নেই, সব আমি সামলে নেব। তুমি তোমার বাবাকে সামলে নিও। সাভান্না ক্যাশের কথা শুনে তার বাবার কাছে চলে আসে। ফিনিও মেয়েকে জড়িয়ে ধরে, যা দূর থেকে ক্যাশ বসে দেখছিল। এদিকে আমাদের দেখানো হয় বিগ ক্যাটের লোকজন সেই প্রথম দিকে দেখানো লোকটাকে অনেক মারছিল। একটু পর আমরা বুঝতে পারি লোকটা আসলে বিগ ক্যাটের এরিয়ায় গোপনে ঢোকার চেষ্টা করছিল। বিগ ক্যাটের লোকজন তাকে ধরে ফেলে, আর তাকে বিগ ক্যাট জিজ্ঞেস করে এখানে তোমাকে কে পাঠিয়েছে। লোকটা বলে সে এখানে তার বন্ধুদের সাথে এসেছিল এবং তাদের হারিয়ে ফেলেছে। সে তাদের উপর নজর রাখছে না, তারা যেন তাকে ছেড়ে দেয়। বিগ ক্যাট লোকটার দুটো আঙুল কেটে দেয় এবং তারপর সেখান থেকে ছেড়ে দেয়। আমাদের ক্যাশকে দেখানো হয় কিছুক্ষণ পর সেখানে বিগ ক্যাটের একটা লোক আসে। সে ক্যাশকে জানায় আজ থেকে তোমার কাজ শুরু, গাড়িতে বসো। ক্যাশ গাড়িতে উঠে বসলে লোকটা গাড়ি চালানো শুরু করে। কিছুক্ষণ পর গাড়ি থামায়। লোকটা ক্যাশকে সেই লোকটাকে দেখায় কিছুক্ষণ আগে বিগ ক্যাটের লোকজন যারা আঙুল কেটে দিয়েছে। লোকটা ক্যাশকে জানায় তোমার একে ফলো করতে হবে। কিছুক্ষণ পর লোকটার সামনে একটা গাড়ি থামে, আর লোকটা গাড়িতে উঠে বসে। ক্যাশরাও গাড়িটাকে ফলো করতে থাকে। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে গাড়ি থামে, আর লোকটা বাড়ির ভেতরে চলে যায়। ক্যাশরা কিছু দূরে গাড়ি থামায়। বিগ ক্যাটের লোক ক্যাশকে বলে তুমি বাড়ির ভেতর যাও, আমাদের জানাও বাড়ির ভেতর কতজন লোক আছে এবং তাদের কাছে কোনো অস্ত্র আছে কিনা। ক্যাশ ভেতরে চলে যায় আর জানালা দিয়ে দেখে ভেতরে 5 জন আছে
এবং সবার কাছেই অস্ত্র আছে। ক্যাশ গাড়িতে ফিরে এসব জানায়, আর বিগ ক্যাটের লোক তাদের আরো কিছু মেম্বারদের জানায় এবং তাদের আসতে বলে। তারা গাড়ি থেকে নিজেদের বন্দুক নিয়ে নেয়। ক্যাশও নিজের জন্য একটা বন্দুক নেয়। ক্যাশ পেছনের দরজায় যায় এবং বাকিরা সামনে দিয়ে ঢোকে। তারা এক এক করে সবাইকে মারে। তবে একজন পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে ক্যাশ ছিল। সে তাকে ঘায়েল করে ফেলে। বিগ ক্যাটের লোক এসে তাকেও গুলি করে মেরে ফেলে। এবার আমরা একটা ক্লাবের দৃশ্য দেখি। এখানে ক্যাশ তার পুরনো সাথী ওয়াইল্ডারের সাথে দেখা করতে এসেছে। তারা দুজন একসাথে কাজ করত এবং একসাথেই কাজ ছেড়েছে। তাদের কথায় আমরা জানতে পারি ওয়াইল্ডার এখন চার্জের হয়ে কাজ করে। ক্যাশ ওয়াইল্ডারকে বলে, আমি বিগ ক্যাটের হয়ে আর কখনোই কাজ করতে চাই না। তার ড্রাগসের ওভারডোজের কারণে আমার বোন মারা গেছিল। তবে সে আমার জন্য এমন পরিস্থিতি তৈরি করেছে যে আমি তার জন্য কাজ করতে বাধ্য হচ্ছি। আমি যদি তার হয়ে কাজ না করি, তবে সে আমার বেঁচে থাকা পরিবারটুকুও ধ্বংস করে দেবে। ওয়াইল্ডার তাকে বলে, ক্যাট যদি চায় তবে ক্যাশকে তার হয়ে কাজ করতেই হবে, না হলে তার পরিবারকে মেরে ফেলবে। তাই সে সঠিক ডিসিশন নিয়েছে। এখানে তারা আরো কিছুক্ষণ কথা বলে। পরদিন সকাল হয়। আজ ক্যাশের দ্বিতীয় কাজ শুরু হয়েছে। ক্যাটের একজন লোক ফোনে কথা বলে গাড়িতে এসে বসে, যেখানে ক্যাশ আগে থেকেই বসেছিল। সে জানায় গাড়িতে অনেক কোকেন আছে। আজ তারা একটা বড় ড্রাগস ডিল করবে, আর তারা ডিলটা করবে লেজেরাস নামের একজন লোকের সাথে, যে কিছুক্ষণের মধ্যেই গাড়িতে এসে বসবে। তবে মনে রেখো, ডিলের পর যেন লেজেরাস বেঁচে না ফিরতে পারে। তাকে গুলিটা আমি করব। ক্যাশ চুপচাপ সব শোনে। কিছুক্ষণ পর সেখানে লেজারাস চলে আসে। লেজারাস তাদের একটা জঙ্গলের মাঝ বরাবর নিয়ে আসে। সেখানেই হবে ডিল। তারা সেখানে পৌঁছানোর পর এক এক করে সব ড্রাগসের বক্স বাইরে আনে। বক্স বের হতেই ক্যাটের লোকজন লেজারাসকে গুলি করে মেরে ফেলে। এতে ক্যাশ বেশ রেগে যায়। সে বলে, তুমি একে এখন মারলে কেন? ডিলের পরে মারতে। এখন তার লোকরা এসে যখন তাকে খুঁজবে তখন কি বলবে? এতে ক্যাটের লোকও বুঝতে পারে সে ভুল করেছে। তারা দ্রুত লাশটা লুকিয়ে ফেলে। কিছুক্ষণ পর সেখানে লেজারাসের গ্যাংয়ের ৩ জন লোক আসে। তারা জানায় তারা অপরিচিত লোকদের সাথে ডিল করে না। লেজারাস কোথায়? আসলে তাদের প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল ক্যাশদের উপর। তখন ক্যাশ বাহানা করতে শুরু করে। সে বলে, লেজারাস মদ খেয়ে পড়েছিল, তাই আমরা তাকে নিয়ে আসিনি। আমাদের কাছে সব মাল আছে, টাকা দাও আর মাল নিয়ে চলে যাও। তবে লেজারাসের লোকেদের সন্দেহ হয়ে যায়। তারা ক্যাশদের ওপর পিস্তল তাক করে। ক্যাশ বলে, আমাদের এখানে লড়াই করে লাভ নেই। ডিল শেষ করে যে যার জায়গায় ফেরত যাওয়াই ভালো, কারণ এখানে লড়াই শুরু হলে এই লড়াই অনেক দিন পর্যন্ত চলবে। তবে তারা ক্যাশদের কথা শোনে না এবং গুলি করতে শুরু করে। ক্যাশরাও পাল্টা গুলি করা শুরু করে। ক্যাশ ২ জন লোককে গুলি করে মেরে ফেলে, আর তাদের আরেকজন পালাতে গেলে ক্যাশ তার পিছু নিয়ে তার পায়ে গুলি করে দেয়। লোকটা পড়ে যায়। ক্যাশ তার কাছে গিয়ে বলে, আমি চাইলেই তোমায় এখনই এখানে মেরে ফেলতে পারি এবং সব ক্যাশ এবং ড্রাগস নিয়ে চলে যেতে পারি। তবে আমি চাই এই ডিলটা কমপ্লিট হোক। লোকটা ক্যাশের কথা মেনে নেয়। তারা ড্রাগস দিয়ে দেয় এবং টাকা নিয়ে নেয়। তবে পথের মাঝখানে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তাই ক্যাশ ফিনিকে সাহায্যের জন্য ডাকে। ফিনি নিজের গাড়ি নিয়ে সেখানে আসে। ক্যাশ সব টাকা এবং লেজারাসের লাশটা ফিনির গাড়িতে তুলে দেয় আর নিজের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। তবে ফিনির ক্যাশের উপর সন্দেহ হয়। তারা বাড়ি ফেরার পর ফিনি জানতে চায় এসব কি চলছে। ক্যাশ ফিনিকে সব ঘটনা খুলে বলে এবং বলে সে ৩টা কাজের ভেতর অলরেডি ২টা কাজ সম্পূর্ণ করেছে, আর একটা কাজ বাকি। সে এটাও সম্পূর্ণ করে ফেলবে আর ক্যাটের হাত থেকে পিছু ছাড়িয়ে নেবে। তখন ফিনি তাকে জিজ্ঞেস করে, তবুও যদি বিগ ক্যাট পিছু না ছাড়ে? ক্যাশ বলে, আমার ব্যাকআপ প্ল্যান আছে। আর সিন এখানেই কাট হয়। আমাদের দেখানো হয় ক্যাশ একজন পুলিশ অফিসারের সাথে দেখা করতে এসেছে, যার নাম ডেপুটি ডুক। ক্যাশ ডুককে বলে সে তাকে বিগ ক্যাটের সব ইল্লিগাল কাজ সম্পর্কে জানাবে, যার মাধ্যমে তারা সহজেই বিগ ক্যাটকে অ্যারেস্ট করতে পারবে। তবে তার বিনিময়ে তাকে ক্যাটের ফ্যামিলির সেফটি এনশিওর করতে হবে। ক্যাশের এই ডিলে ডেপুটি ডুক রাজি হয়। এরপর সিন ফিনির বাড়িতে আসে। এরপর আমরা দেখি ফিনি আর ক্যাশ সাভান্নাকে বন্দুক চালানো শেখাচ্ছে। সাভান্নাও ধীরে ধীরে শিখতে সক্ষম হচ্ছে। এদিকে ক্যাশ ডেপুটি ডুককে একটা ইনফরমেশন দেয়।
যার বেসিসে পরের দিন ডেপুটি ডুক একটা মেয়েকে বিগ ক্যাটের ড্রাগস সহ ধরে। রাত্রে ডুক ক্যাশকে ইনফরমেশনের জন্য ধন্যবাদ জানায় এবং বলে সে সামনেও ক্যাশের সাথে এই ডিলে কাজ করবে। তখন ক্যাশের বাসার সামনে ক্যাটের গ্যাং মেম্বাররা চলে আসে। তারা ক্যাশকে তাদের সাথে যেতে বললে ক্যাশ প্রথমে রাজি হয় না, তবে তারা ক্যাশকে জানায় মাফিয়া বস বিগ ক্যাট তাকে ডেকেছে। ক্যাশ তাদের সাথে ক্যাটের বাসায় যায়। ক্যাশ সেখানে গিয়ে জানতে পারে এখানে আসলে একটা পার্টি চলছে। ক্যাশ নিজের অনিচ্ছা সত্ত্বেও ভিতরে ঢোকে। তারপর ক্যাট অ্যানাউন্স করে সে তার উত্তরাধিকারী জিকে কে বানাচ্ছে এবং তাদের সামনের প্ল্যান সবাইকে জানায়। ক্যাশের এসব বিষয়ে একটুও ইন্টারেস্ট নেই। সে রুমের বাইরে বেরিয়ে আসে এবং বাইরে জ্বলা আগুনের দিকে তাকায়। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয়। আমরা জানতে পারি ক্যাট আসলে ক্যাশদের মুক্তি শর্তগুলোর মাঝে একটা শর্ত দিয়েছিল, তাদের হাত নিজেদের পোড়াতে হবে, যেন তাদের সারা জীবন এই বিদায়ের কথা মনে থাকে। আর আমরা দেখি ক্যাশ আসলেই নিজের হাত আগুনে পোড়াচ্ছে। সিন আবারও বর্তমানে আসে। ক্যাট জানায় সবার জন্য তার কাছে একটা সারপ্রাইজ আছে। ক্যাট একটা চেয়ারে বাঁধা অবস্থায় আহত ডেপুটি ডুককে আনে। সে বলে এ আমাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছিল, তবে সে জানে না এখানকার পাহাড়ও আমার কথায় চলে। তোমরা সকলেই একে উচিত শিক্ষা দাও। তারপর ক্যাট সকলকে নিজেদের পছন্দের হাতিয়ার চুজ করতে বলে। সকলে এক এক রকম হাতিয়ার নেয় এবং ডেপুটি ডুককে নৃশংসভাবে নির্যাতন করতে শুরু করে। ক্যাশ দূর থেকে সবই দেখছিল, তবে তার কিছুই করার নেই। তখন ক্যাট সামনে আসে এবং বলে কেউ কি একে এর থেকেও নির্মমভাবে মারতে পারবে? তখন ক্যাশ এগিয়ে আসে আর বলে আমি একে বাইরে নিয়ে গিয়ে মারতে পারবো। তখন ক্যাট বলে বাইরে নেওয়ার কি দরকার? এই কথা বলে ক্যাট তার হাতে একটা ছুরি নিয়ে ডুকের গলা কাটতে কাটতে বলে এখানে একেবারে শেষ করে দিলেই তো হয়। ডেপুটি ডুক সেখানেই মারা যায়। ক্যাট ডেপুটি ডুকের লাশকে বাইরে নিয়ে গিয়ে কুকুরকে খাইয়ে দিতে বলে। ক্যাশ বলে আমার ৩টা কাজ শেষ। আমি কবে এখান থেকে মুক্তি পাবো? ক্যাট বলে যখন আমি চাইবো তখন। তার আগে যাওয়ার কথা ভেবেও না। যদি ভাবো তাহলে আমি তোমার পরিবারকে শেষ করে দিব। ক্যাশ বাড়ি ফিরে আসে। এদিকে ক্যাটের লোকেরা ডেপুটি ডুকের ফোন চেক করে জানতে পারে ক্যাশ ডুককে সব ইনফরমেশন দিয়েছিল, যেটা জানতে পেরে ক্যাট অনেক রেগে যায়। তবে সে বলে সে নিজের মতো করে বিষয়টা হ্যান্ডেল করবে। এদিকে ক্যাশ ফিনিকে ফোন করে বলে ক্যাট আমার ব্যাক প্ল্যান সম্পর্কে জেনে গেছে। সাভান্নাকে এইসব থেকে যতটা সম্ভব দূরে রাখো। এই কথা বলে ক্যাশ একটা জায়গায় যায় এবং সেখানে কত লোক আছে সেটা নোট করে সেখান থেকে চলে আসে। অপরদিকে ফিনিরা চার্জে চলে যায় সাভান্নার মায়ের জন্য প্রে করতে। তবে ওয়াইল্ডারকে দেখে বোঝা যায় সে ফিনিদের দেখে বেশ টেনশনে পড়ে গেছে। ফিনির প্রার্থনার মাঝেই বাইরে চলে আসে, কারণ তার ওয়াইফের জন্য তার মন খারাপ করতে থাকে। প্রার্থনা শেষে সাভান্না ফিরলে মাঝপথে বাইরে আসার জন্য ফিনি তার কাছে ক্ষমা চায়। সাভান্নাও নিজের বাবাকে শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণ পর ওয়াইল্ডারও সেখানে এসে তাদের কাছ থেকে বিদায় নেয়। ফিনিরা ফেরার সময় ক্যাটের লোকজন তাদের উপর হামলা করে দেয়। সাভান্না ফিনিকে বাঁচাতে আসলে তারা সাভান্নার উপর হামলা করে। তারা ফিনিকে নির্মমভাবে মারে, তবে লাস্ট মোমেন্টে ওয়াইল্ডার তাদের বাঁচিয়ে নেয়। ওয়াইল্ডার সবাইকে তাড়িয়ে ফিনির কাছে আসলে দেখতে পাই ফিনি গুরুতর আহত হয়েছে। ওয়াইল্ডার ফিনিকে নিয়েই হসপিটালে আসে। ক্যাশ এসব খবর শুনে হসপিটালে আসলে জানতে পারে ফিনি মারা গেছে। ফিনির মৃত্যুতে ক্যাশ অনেক রেগে যায়। অপরদিকে আমাদের দেখানো হয় ক্যাটের কাছে মুভির শুরুর সেই পুলিশ অফিসার আসে যার নাম শেরিফ হলিস্টার। হলিস্টার ক্যাটকে বলে তোমার লোকেরা ফিনিকে মেরে ফেলেছে, এটা চার্জের সামনে সবাই দেখেছে। তোমার বিরুদ্ধে এখন প্রমাণ আছে, এখন তোমার বিরুদ্ধে তদন্ত হবে। ক্যাট শেরিফকে থ্রেট দেয় এবং তদন্ত করতে বারণ করে। ক্যাটের কথা শুনে পুলিশ অফিসার কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে ক্যাশ ফিনির মৃত্যুতে অনেক রেগে আছে। সাভান্নাও বাবার মৃত্যুতে অনেক ভেঙে পড়ে। সে বলে পুলিশ কোথায়? আমার বাবার মৃত্যু সবাই দেখেছে। ক্যাট বলে পুলিশ অলরেডি জানে, তারা আসবে না, কারণ তারা ভয় পায়। এটা শুনে সাভান্না আরও কান্না করে। ক্যাশের রাগ দেখে ওয়াইল্ডার তাকে বোঝানোর চেষ্টা করে, তবে ক্যাশ বলে ক্যাট আমার পরিবারের ওপর হাত দিয়েছে আর আমি আমার বেঁচে থাকা পরিবারটুকুকে বাঁচাতে সবটুকু করব। ক্যাশ হসপিটাল থেকে সেই জায়গায় আসে যেখানে সে নজর রেখেছিল। ক্যাশ সকলকে গুলি করে মেরে ফেলে। তারপর গাড়িতে ফিরলে দেখতে পাই তার গাড়ির চাবি পড়ে গেছে।
সে চাবি আনতে গেলে দেখে সেখানে অলরেডি পুলিশ চলে এসেছে, তাই ক্যাশ আর সেখানে যায় না। শেরিফ সেখানে ক্যাশের চাবি পায়। চাবিটা ক্যাটকে দেখাতেই ক্যাট বুঝে যায় এসব কার কাজ। ক্যাট ওয়াইল্ডারের বাড়িতে লোক পাঠায়। ক্যাটের লোক ওয়াইল্ডারকে সাভান্না সম্পর্কে জিজ্ঞেস করে। সাভান্না কোথায়? সাভান্নাকে তাদের হাতে তুলে দিতে বলে। তবে ওয়াইল্ডার তাদের কথার কোনো উত্তর দেয় না। তারা ওয়াইল্ডারকে মারা শুরু করে। এসব মারামারি কিছুক্ষণ চলতে থাকে। সাভান্না ওপর থেকে মেঝেতে কান বাঁধিয়ে সবই শুনছিল। সাভান্না চায় না তার জন্য ওয়াইল্ডারও মারা যাক, তাই সে নিজেই বাইরে চলে আসে এবং বলে, আমি এখানে আছি, তোমরা ওয়াইল্ডারকে ছেড়ে দাও, আমি তোমাদের সাথে যেতে রাজি। তারা ওয়াইল্ডারকে আহত অবস্থায় মেঝেতে রেখেই সাভান্নাকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে ক্যাশ চলে আসে। ওয়াইল্ডার ক্যাশকে জানায় বিগ ক্যাটের লোকজন সাভান্নাকে নিয়ে চলে গেছে। আমি তাকে বাঁচাতে পারিনি। এখন তুমি বলো তুমি কি করতে চাও? আমি তোমার পাশে আছি। এরপর তারা দুজনে তাদের পুরনো অস্ত্রগুলো সব বের করে। তারপর বিগ ক্যাটের ডেরার উদ্দেশ্যে রওনা হয়। সবার প্রথমে তারা বিগ ক্যাটের ছেলে জ্যাককে কিডন্যাপ করে। তারপর ক্যাটকে কল করে বলে, তোমার ছেলে জিকে আমাদের কবজায়। বিগ ক্যাট যদি তার ছেলেকে জীবিত দেখতে চায় তবে যেন সাভান্নাকে ছেড়ে দেয়। ক্যাট ক্যাশের কথায় পাত্তাই দেয় না, উল্টো সে ক্যাশকেই থ্রেট দেয়। কারণ বিগ ক্যাট জানে ক্যাশ সাভান্নাকে বাঁচাতে সব করবে। তাই ক্যাশ নিজের প্ল্যান পাল্টায়। ক্যাশ জিকেকে গাড়ির সামনে বেঁধে দেয় এবং ওয়াইল্ডারকে জিকেকে নিয়ে যেতে বলে। আর ক্যাশ ক্যাটের বাড়ির এলাকায় আগেই পৌঁছে যায় এবং লুকিয়ে পড়ে। এদিকে ওয়াইল্ডারও তাই করে। গাড়ি ক্যাটের বাড়ির সামনে থামলে ক্যাট বলে, এসব করার দরকার ছিল না। এটা করে তোমরা শুধু তোমাদের মৃত্যুর সম্ভাবনা বাড়ালে। এদিকে সাভান্না কোনোরকম তার হাতের বাঁধন খুলে ফেলে এবং পাশে থাকা একটা বন্দুক নিয়ে একজন গার্ডকে গুলি করে দেয়। বন্দুকের আওয়াজ শুনে সবাই বন্দুক চালানো শুরু করে। ওয়াইল্ডার কোনোরকম গাড়ির পেছনে শেল্টার নেয়। সাভান্না গার্ডদের থেকে বাঁচতে এলোপাথারি গুলি করতে শুরু করে। কিছুক্ষণ পর ক্যাশ বাড়ির ভেতর ঢুকে যায়। এদিকে জিকে নিজের বাঁধন খুলে ফেলে এবং বাড়ির দিকে দৌড় দেয়। ওয়াইল্ডার দেখে জিকে বাড়ির দিকে দৌড়াচ্ছে। ওয়াইল্ডার জিকের পায়ে গুলি করে দেয়। সে সবাইকে সামলাতে গিয়ে নিজেও একটা গুলি খায়। জিকে সেখানে পড়ে যায়। জিকে লুকানোর চেষ্টা করলে চারিদিক থেকে হিংস্র কুকুর দৌড়ে আসে এবং তারা তাকে কামড়ে মেরে ফেলে, যেটা দেখে মাফিয়া বস বিগ ক্যাট কিছুটা ভেঙে পড়ে। তার একমাত্র ছেলেকে মেরে ফেলায় সে অনেক রেগে যায়। অপরদিকে ক্যাশ ভেতরে এসে ক্যাটের এক গ্যাং মেম্বারের সাথে ফাইট করতে থাকে, যে যে সাভান্নার উপর গুলি করছিল। লোকটা ক্যাশকে বেশ আহত করে ফেলে। তবে ক্যাশ কোনো রকম পাশের একটা টুকরো কাজ দিয়ে তাকে মারে এবং ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না সে মারা যায়। তারপর সে সাভান্নার কাছে আসে। ততক্ষণে সেখানে ক্যাট চলে আসে। ক্যাটের কাছে একটা মেশিন গান ছিল। সে একাধারে গুলি করতে থাকে। এতে ক্যাশের গায়ে বেশ কিছু গুলি লাগে। ক্যাশ সাভান্নাকে বলে, পেছনের জানালা খোলা আছে, তুমি চলে যাও। সাভান্না চলে যায়। তখন সেখানে ক্যাট চলে আসে। ক্যাট ক্যাশের দিকে বন্দুক তাক করে। ক্যাট বলে, মৃত্যুর জন্য প্রস্তুত হও। ক্যাট ট্রিগার চাপতেই যাবে, তখন সাভান্না এসে ক্যাটের মাথায় ছুরি বসিয়ে দেয়। এতে ক্যাটের সেখানেই স্পট ডেড হয়। আর সিন এখানেই কাট হয়। এরপর আমাদের বেশ কিছুদিন পরের সিন দেখানো হয়। আমরা দেখি এখন ক্যাশ আর সাভান্না একসাথেই সেই ফার্মে একটা পরিবারের মতোই বসবাস করছে। আর ওয়াইল্ডার আবারও তার চার্জের কাজে ফেরত গেছে। এদিকে ক্যাশ এবং সাভান্নার একসাথে থাকা হ্যাপি মোমেন্ট দেখিয়ে এই মুভি এখানেই শেষ হয়। আপনাদের কাছে মুভিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। সামনে কোন মুভির রিক্যাপ শুনতে চান সেটাও জানাতে ভুলবেন না। ফিরে আসবো আরো সুন্দর সুন্দর মুভির রিক্যাপ নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।